আজকে শোনাবো দক্ষিণ ভারতের দুটো ক্রাইমের সত্য ঘটনা পরপর। দুটো ঘটনায় কিন্তু আমাদের সন্তানদেরকে নিয়ে। মাঝবয়সী যে মানুষজন আমরা, আমাদের কিন্তু মনের অনেকটা অংশ জুড়ে শুধুই রয়েছে আমাদের সন্তানদের জন্য শুভকামনা, সন্তানদের জন্য অনেক অনেক ইচ্ছা যে তারা বড় হয়ে সুখী জীবনযাপন করবে, তারা কিভাবে চলাফেরা করবে। জীবনের একটা প্রধান উদ্দেশ্য যে বাচ্চারা সুখী জীবনযাপন করবে, সফল হবে তারা জীবনে। কিন্তু অনেক এমন সন্তান রয়েছে, মা বাবার যে তাদের প্রতি এই শাসন, এগুলোকে তারা ভুলভাবে নেয়। তারা একটা সময় হয়তো এমনও মনে করে যে বাবা মা হচ্ছে তাদের সবথেকে বড় শত্রু। বেশ কিছু সন্তান এমনও রয়েছে, সবার জন্য আমি বলছি না, কিন্তু এমনই দুজন সন্তান, তাদের বিষয়ে আজকের এই সত্য ঘটনা। প্রথম যে ঘটনাটা শোনাবো সেটা ব্যাঙ্গালোর শহরের একটা ঘটনা। সোমসুন্দর আর মুথুলক্ষ্মী। সোমসুন্দর একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তামিলনাড়ুর একটা ছোট্ট গ্রামের বাসিন্দা। ছোট্ট থেকেই খুব মেধাবী ছাত্র, বড় হয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়েছিলেন। মুথুলক্ষ্মীকে বিয়ে করেছিলেন। ব্যাঙ্গালোরের মেন সিটিতে এসে থাকতে শুরু করেছিলেন। সময়ের সাথে দুজন কন্যা সন্তান হয়েছিল। একজনের নাম শ্বেতা, আরও একজনের নাম সুপ্রিয়া। শ্বেতা যখন 12 পাশ করেছিল তখন তাকে একটা ভালো ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করা হয়েছিল। বাবার একটাই স্বপ্ন, তার মেয়ে বড় হলে একটা নামকরা কোম্পানিতে কাজ করবে, অনেক অনেক টাকা রোজগার করবে, সফল একটা জীবনযাপন করবে। এই ছিল বাবার ইচ্ছা। বাবা কিন্তু কখনো ভাবতেন না যে মেয়ে মানে পড়াশোনা করার অতটা দরকার নেই, বিয়ে দিয়ে ফেলবো, এমন তিনি কখনো ভাবেননি। মেয়েরা ছোট থেকেই তিনি তাদেরকে শিক্ষা দিচ্ছিলেন যে বড় হয়ে অনেক বড় কিছু করতে হবে, স্বাবলম্বী হতে হবে, মা বাবার সাহারা হতে হবে। তো বড় মেয়ে শ্বেতা কিন্তু ঠিক সেইভাবেই পড়াশোনা করছিল। একটা সময় সে ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করে একটা বড় কোম্পানিতে কাজ করা শুরু করে। সে যখন ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছিল, কেনেথ নামের একটা ছেলের সাথে তার খুব বন্ধুত্ব হয়। সে তার বেস্ট ফ্রেন্ড ছিল বলে দুই বাড়ির লোকজন জানে। কেনেথ কিন্তু মাঝে মধ্যেই তাদের বাড়িতে আসতো। কেনেথকে সোমসুন্দর, মুথুলক্ষ্মী দুজনেই পছন্দ করতেন, দুজনে ব্যবহার ভালো করতেন। তারা জানতেন যে এটা মেয়ের খুব প্রিয় বন্ধু। দুজনেই পাশ করে গেছিল, দুজন কিন্তু আলাদা আলাদা কোম্পানিতে কাজ করা শুরু করেছিল। তাও সোমসুন্দর আর মুথুলক্ষ্মী দুজন লক্ষ্য করেছিলেন কেনেথ এখনও তাদের বাড়ি আসা ছাড়েনি। মাঝে মধ্যেই কিন্তু সময় পেলেই সে তাদের বাড়িতে আসে তাদের মেয়ের সাথে দেখা করতে। এবার মা একদিন মেয়েকে জিজ্ঞেস করে যে কেনেথ এখনও এতদিন পর, পড়াশোনা শেষ হয়ে গেছে, দুজনের কোম্পানিও আলাদা আলাদা হয়ে গেছে, তাও কিন্তু তোমার বন্ধু ভালো যে তোমার কাছে আসে, খবর নেয়, সময় কাটায়। মেয়ে বলে যে শুধু বন্ধু নয়, আমি কেনেথের সাথে বিয়ে করতে চাই। কেনেথকে বিয়ে করাতে বাধা দিয়েছিল বাড়ির লোকজন। বাড়ির লোকজনের মনে হয়েছিল যে কেনেথের সাথে বিয়ে করা উচিত না, কারণ কেনেথ খ্রিস্টান ছেলের সাথে তারা বিয়ে দিতে চাইছে না। হয়তো ছেলের বাড়িতেও তাদের মেয়েকে তেমনভাবে অ্যাকসেপ্ট করা হবে না। তারা নানানভাবে মেয়েকে বোঝাতে শুরু করে, মেয়ে কিন্তু কিছুতেই বোঝে না। ক্রমে মেয়ের রাগ এতটাই বাড়ে যে মেয়ে বাড়িতে জানিয়ে দেয় সে আর কোনোভাবেই বাড়িতে থাকবে না, কেনেথের সাথে গিয়ে লিভ ইন রিলেশনে থাকবে। বাড়ির লোকজনেরা যখন শুনেছিল যে শ্বেতা কেনেথকে ভালোবাসে, কেনেথের সাথে বিয়ে করতে চায়, কেনেথের সাথে লিভ ইন রিলেশনে থাকতে চায়, মা বাবা ভয় পেয়েছিল। তারপর মা বাবা একটু বেশি পাহারা দিচ্ছিল মেয়েকে কোম্পানিতে ছেড়ে আসছিল, সেখান থেকে নিয়ে আসছিল। মেয়ের কিন্তু এই ব্যাপারটা ভালো লাগে না। এবার মেয়ে পরিষ্কার মা বাবাকে জানিয়ে দেয় যে সে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, সে গিয়ে লিভ ইন রিলেশনে কেনেথের সাথে থাকবে। মা বাবা আবার তাকে বোঝায়, বিশেষ করে বাবা বলে যদি বাড়ি ছেড়ে একবার চলে যাও তাহলে কিন্তু আমি নিজের সমস্ত সম্পত্তি থেকে তোমাকে বেদখল করব, যা সম্পত্তি আছে সব ছোট মেয়ে সুপ্রিয়াকে দেব, ভেবে চিনতে তুমি ডিসিশন নেবে। সমস্ত শোনার পর, ভেবে চিনতে দেখার পর শ্বেতা মা বাবার বাড়ি ছেড়ে চলে গেছিল কেনেথের সাথে।
কেনেথ আর সে দুজনে মিলে একটা লাক্সারি অ্যাপার্টমেন্টে একটা সুন্দর ফ্ল্যাট রেন্টে নিয়ে দুজন লিভ ইন রিলেশনে থাকতে শুরু করেছিল। কিছুদিন থাকার পরেই কিন্তু তাদের দুজনের মধ্যে এসে দাঁড়ায় পয়সার অভাব। কারণ তারা দুজনে যে লাইফস্টাইল লিড করছিল সেটা তখনই বজায় রাখা সম্ভব ছিল না। তারা দুজনেই নতুন নতুন চাকরিতে ঢুকেছিল, স্যালারি খুব বেশি ছিল না, আর তাদের খরচটা ছিল খুব বেশি। এবার তাদের মনে হয় যে এই কোম্পানির কাজ ছেড়ে দিয়ে তারা এবার দুজনে মিলে কোনো ব্যবসা শুরু করবে। কিন্তু কি ব্যবসা? ব্যবসা যদি করতে হয় তাহলে হিউজ অ্যামাউন্টে পুঁজি দরকার। পুঁজিটা আসবে কোথা থেকে? এবার দুজনে মিলে ঠিক করে যে তারা ব্যাংক থেকে লোন নেবে। কিন্তু কিভাবে ব্যাংক থেকে লোন নেবে? তখন তাদের মাথায় একটা বুদ্ধি আসে যে তাদের যে শ্বশুর সোম সুন্দর, তার নামে একটা লোন নেবে। সেইভাবেই কিন্তু জালিয়াতি করে সোম সুন্দরের যে সিগনেচার সেটাকে নকল করে তারা একটা লোন নিয়েছিল 30 লাখ টাকার। তবে দুজনেই কোনো ব্যবসা শুরু করেনি। তারা দুজনে আবার সেই টাকাগুলো এদিক ওদিক ঘোরাফেরা করে ফুর্তি করে শেষ করে ফেলেছিল। প্রথম কিছুদিন কিন্তু লোনের ইএমআই ঠিক টাইমে তারা দিয়েও ছিল। এবার কিন্তু লোনের টাকার ইএমআই তারা আর দিতে পারছে না। এবার নোটিশ এসেছে, ব্যাংক থেকে যে নোটিশ এসেছে সেটা কিন্তু তাদের কাছে আসেনি। যেহেতু সোম সুন্দরের অ্যাড্রেস দিয়ে সোম সুন্দরের নামে লোনটা নেওয়া হয়েছিল, তখন লোন ফেরত দেওয়ার জন্য বা ইএমআই দেওয়ার জন্য যে নোটিশটা এসেছিল সেটা সোম সুন্দরমের বাড়িতে এসেছিল। সোম সুন্দরম নোটিশটা খুলে দেখে অবাক হয়েছিলেন, ভীষণ রেগে গেছিলেন। যে মেয়ে রাগ করে তার বাড়ি ছেড়ে চলে গেছে, সে আবার লোন নিয়েছে তার নামে, তিনি তো তাকে একটাও টাকা দিতে পারবেন না। এবার তিনি রাগ করেছিলেন, ভেবেছিলেন ফোন কলে মেয়েকে বোঝাবেন। ফোন করেওছিলেন, মেয়ে বা তার বয়ফ্রেন্ড কেউ রিসিভ করেনি। এবার হাজব্যান্ড ওয়াইফ নিজেদের মেয়ে সুপ্রিয়াকে সঙ্গে নিয়ে চলে গেছিল মেয়ের ফ্ল্যাটে। সামনাসামনি বসে বাবা কথা বলতে চাইছিল। সত্যি তার ফ্ল্যাটে গিয়ে সামনাসামনি বসে কথা হচ্ছিল। বাবা যখন নিজের কথা বলেছিল যে তুমি আমার নামে কিভাবে জালিয়াতি করে লোনটা নিয়েছো, আমি কিন্তু পুরো ব্যাপারটা পুলিশে গিয়ে জানাবো, কারণ আমি লোন নিইনি, আমি তোমাদেরকে লোন নিতে বলিও নি। এই কথা শুনে মেয়ে আর মেয়ের বয়ফ্রেন্ড দুজনে রেগে যায়, আর তারা নিজেরাই ভাবে যে এবার এই ব্যাপারটা যদি থানা পুলিশ হয়, আশেপাশের লোকরা জানতে পারবে, তাদের যে পরিচিত লোকজন তারাও জানতে পারবে। এবার তাহলে কি করা যায়? দুজনে মিলে আলাদা দাঁড়িয়ে একটা প্ল্যান করে। কেনেথ বলেছিল যে তোমার মা বাবা আর বোনের ওপর অ্যাট্যাক করতে হবে, তারা যেন এই ফ্ল্যাট থেকে বেরিয়ে না যেতে পারে। তারপর দেখে নেওয়া যাবে যে আগামীতে কি করণীয়। হঠাৎ করে এসে শ্বেতা নিজের মা বোনের ওপর অ্যাট্যাক করেছিল ধারালো অস্ত্র দিয়ে। মা আর বোন কিন্তু সঙ্গে সঙ্গে সেখানে লুটিয়ে পড়েছিল। বাবা অবাক হয়ে যায়। কেনেথ আর কেনেথের লিভ ইন পার্টনার সোম সুন্দরমের বড় মেয়ে শ্বেতা, তারা কিন্তু এবার বাবার উপর অ্যাট্যাক করেছিল। বাবার লেগেছিল, তবে তিনি ফাইট করছিলেন। ফাইট করলেও দুজনের সঙ্গে তিনি পেরে ওঠেননি। কোনোভাবে তিনি সেই ফ্ল্যাট থেকে বাইরে বেরিয়ে এসে সিকিউরিটি গার্ডকে নিজের অবস্থার কথাটা কোনো রকমে বলেছিলেন। অন্যদিকে তার মেয়ে আর মেয়ের বয়ফ্রেন্ড সেখান থেকে কিন্তু পালিয়ে গেছিল। পরবর্তীকালে সিসিটিভি ক্যামেরার ফুটেজে তাদের দুজনকে পালিয়ে যেতে দেখাও গেছিল। প্রথমে তারা নিজের স্কুটিতে একসাথে বসে পালিয়েছিল, তারপরে তারা ঠিক করে যে না, এইভাবে একসাথে পালালে হবে না। দুজন কিন্তু আলাদা আলাদা পালিয়েছিল। মেয়েটার লোকেশন পন্ডিচেরিতে দেখতে পেয়েছিল পুলিশ। পন্ডিচেরিতে গিয়ে অনেক তল্লাশি করার পর মেয়েটাকে অ্যারেস্ট করেছিল পুলিশ। মেয়েটা পুলিশের হাতে পড়া মাত্রই সে বলেছিল যে ঘটনা ঘটেছে সব কিন্তু সে নিজেই ঘটিয়েছে। তার লিভ ইন পার্টনার কেনেথ কিচ্ছু জানে না, কেনেথ একদম নির্দোষ। কেনেথকে প্লিজ অ্যারেস্ট করবেন না, তাহলে কিন্তু তার ক্যারিয়ারটা বরবাদ হয়ে যাবে। এবার আসি সোম সুন্দরমের কথায়। সোম সুন্দরমকে সেই যে সিকিউরিটি গার্ড তাড়াতাড়ি লোকজনকে খবর দিয়ে, অ্যাম্বুলেন্সকে খবর দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছিল একটা হসপিটালে।
হসপিটালে নিয়ে যাওয়ার পর তার ট্রিটমেন্ট শুরু হয়, পুলিশ আসে, পুলিশ বয়ান নেয়। তিনি নিজেই নিজের মেয়ে আর তার বয়ফ্রেন্ডের ঘটানো সমস্ত ঘটনা পুলিশকে জানিয়েছিলেন, কিন্তু তাকে বাঁচানো যায়নি। অনেক চেষ্টা করার পর তার শরীরে এতটাই গভীর ক্ষত ছিল যে তিনিও মারা গেছিলেন। মেয়ে আর মেয়ের বয়ফ্রেন্ডের হাতে একটা জলজ্যান্ত ফ্যামিলি, হাজব্যান্ড, ওয়াইফ আর তাদের ছোট মেয়ে সুপ্রিয়া মারা গেছিল। এবার কিন্তু পুলিশ কেনেথকে খুঁজছিল। কেনেথের লোকেশন বারবার চেঞ্জ হচ্ছিল। তারপরে কেনেথকে পাওয়া যায় সেখানকার বিচের ধারের সস্তা যে ঝুপড়ি টাইপের জায়গা থাকে থাকার জন্য, যেখানে থাকতে হলে কোনো পরিচয়পত্র দিতে হবে না, সেখানে কেনেথকে পাওয়া গেছিল। কেনেথ কিন্তু তারপরেও পুলিশের হাত থেকে কোনো মতে পালিয়ে যাওয়ার বারবার চেষ্টা করেছিল, কিন্তু তাকে অ্যারেস্ট হতেই হয়েছিল। বর্তমানে কেনেথ আর তার গার্লফ্রেন্ড শ্বেতা দুজনেই পুলিশ কাস্টাডিতে রয়েছে। তাদের কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে। তাদের কিন্তু একসাথে থাকাও হলো না। তাদের জীবনে তারা যে এত পড়াশোনা করেছিল, সংসারও করা হলো না, কোনো চাকরিও করা হলো না। বাকি জীবনটা হয়তো দুজনেরই পুলিশ কাস্টাডিতেই কেটে যাবে। এবার শুরু করব আরও একটা ঘটনা, এই রকমই এক সন্তানের ঘটনা। ঘটনাটা হায়দ্রাবাদের পাশের কোনো গ্রামের বাসিন্দা ডি অঞ্জু রামাইয়া। অঞ্জু রামাইয়ার হাজব্যান্ড, অঞ্জু রামাইয়ার যখন দুই কন্যা সন্তান রয়েছে, তাদেরকে ছেড়ে দিয়ে অঞ্জুর হাজব্যান্ড অন্য কারো সাথে বিয়ে করে চলে গেছিল। অঞ্জুর ওপর দায়িত্ব ছিল মেয়ে দুটোকে মানুষ করার। অঞ্জু গ্রামে থাকতো, গ্রামে তেমন কাজকর্ম নেই, সেই জন্য সে নিজের দুই মেয়ের হাত ধরে হায়দ্রাবাদ শহরে চলে আসে। জওয়াহরনগর নামের একটা জায়গাতে একটা ছোট্ট বাড়ি, তার সময়ের সাথে সাথে সে বাড়িও করেছিল। সেখানে সে নিজের দুই মেয়েকে নিয়ে থাকতো। অঞ্জু কাজ করত, বিভিন্ন বাড়িতে গিয়ে গিয়ে থালা বাসন মাজা, কাপড় কাচা, রান্না করা ইত্যাদি বেশ কয়েকটা বাড়িতে সে কাজ করত। তার থেকে যে ইনকাম হতো তাতে সে নিজের দুই মেয়েকে বড় করছিল। ছোট মেয়েকে স্কুলে পাঠানো হয়েছিল, বড় মেয়েও স্কুল যেত। কিন্তু বড় মেয়ে যখন একটু বড় হয়েছিল, তার মনে হয়েছিল যে মা একা আর কত করবে, মায়ের বয়স বাড়ছে, তো তারও কাজ করা উচিত। সে মাকে বলেছিল যে ছোট বোন পড়ুক, আমরা দুজনে মিলে রোজগার করব। মায়ের আর উপায় ছিল না, মা রাজি হয়ে যায়। একটা খুব ভালো কাজ পাওয়া গেছিল নির্মলা বড় মেয়ের জন্য। সেই কাজটা ছিল একটা পয়সাওয়ালা ডাক্তারের বাড়িতে। স্বামী স্ত্রী দুজনেই ডাক্তার, তারা সারাদিন বাড়িতে থাকতো না, তাদের এক পোষ্য আর ছোট বাচ্চা বাড়িতে থাকতো। নির্মলা দেখাশোনা করত, এটাই ছিল নির্মলার কাজ। বেশ ভালো একটা মাইনে পেত। আর নির্মলা সপ্তাহে 2 সপ্তাহে মাঝে মধ্যে নিজের বাড়িতে মায়ের কাছে, বোনের কাছে আসতো, আর বোন স্কুলে যেত। এইভাবে কিন্তু এই ফ্যামিলিটা চলছিল। নির্মলার যে বোন বা অঞ্জুর যে ছোট মেয়ে, নাম স্বাতি, বয়স মাত্র 15 বছর, স্কুলে যায়। স্কুলে যাওয়া আসার পথে তার বন্ধুত্ব হয়ে গেছিল একজন অটো ড্রাইভার, যার নাম মন্টি কুমার সিং। সে কিন্তু স্বাতির থেকে 4-5 বছরের বড়। যখনই তাদের বাড়িতে কেউ থাকতো না, মানে অঞ্জু তো নেই, এদিকে নির্মলা তো অন্য লোকের বাড়িতে থেকে কাজ করে, প্রত্যেক দিন মন্টি ইচ্ছা হলেই নিজের অটো নিয়ে এসে স্বাতির সাথে একান্তে বেশ কিছুটা সময় ঘনিষ্ঠভাবে কাটিয়ে যেত। আশেপাশের লোকজনেরা এই ব্যাপারটা অঞ্জুকে বলে। অঞ্জু একদিন হঠাৎ করে কাজের মাঝখানেই চলে আসে, এসে অটোটা দাঁড়িয়ে থাকতে দেখে তার বাড়ির সামনে। ভেতরে গিয়ে সে মন্টিকে নিজের মেয়ের সাথে ঘরে বন্ধ অবস্থায় দেখে। তার ভীষণ রাগ হয়ে যায়। নাবালিকা মেয়ের সাথে একজন অটো ড্রাইভার মিশছে কেন? সে মেয়েকে পড়াবে, ভালোভাবে মেয়ে বড় হবে, কিছু কাজ করবে, এখনই এই বয়সে কেন সে একজন অটো ড্রাইভারের সাথে বন্ধুত্ব করবে? এখন তার বয়সটাই বা কী? সে ভীষণ রেগে যায়। একই জিনিস যখন 2-3 বার দেখে, তখন কিন্তু সে বোঝে যে মন্টিকে বোঝালে বা মেয়েকে বোঝালে চলবে না। সে তখন পুলিশ স্টেশনে যায়। পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করে যে আমার নাবালিকা মেয়েকে বারবার বিরক্ত করে,
মন্টি কুমার সিং নামের একজন অটো ড্রাইভার। নাবালিকা মেয়ের সাথে একটা সম্পর্ক তৈরির একটা কেস, পক্সো অ্যাক্ট লাগিয়ে দেওয়া হয় ওই অটো ড্রাইভারের ওপর। 2024 অটো ড্রাইভার জেলে চলে যায়, লম্বা সময়ের জন্য জেলে গেছিল। 2025 সে বেরিয়ে এসেছিল। বেরিয়ে আসার পর তার ভীষণ রাগ হয়। সে আবারও নিজের প্রেমিকা, এখন প্রেমিকার বয়স কিন্তু 16 বছর, তার সাথে দেখা করে বলে যে তোমার মায়ের জন্য এতদিন আমাকে জেলে থাকতে হলো, তোমার মা যদি বেঁচে থাকে তাহলে কিন্তু আমাদের জীবনে আর দেখা সাক্ষাৎ সম্ভব না, এইভাবেই দূরে দূরে থাকতে হবে। মেয়ে আর মেয়ের বয়ফ্রেন্ড দুজন মিলে একটা প্ল্যানিং করে ফেলে। মার্চ 2025 মন্টি জেল থেকে বেরিয়ে এসেছিল। মে 2025 তারা একটা প্ল্যানিং করে ফেলে। ঘরের মধ্যে লুকিয়েছিল মন্টি কুমার সিং। মেয়ে বাড়িতেই ছিল। মা কাজকর্মের পরে যখন রাত্রেবেলায় বাড়ি এসেছিল, তাকে মেরে ফেলার পরে বাড়ির মেঝেতে, কাঁচা মেঝে, সেটা খুঁড়ে মাকে মাটি চাপা দিয়ে তার উপর যে বেডটা ছিল সেটা রেখে দেওয়া হয়। এবার কিন্তু লোকজন আশেপাশের কেউ জানে না যে হঠাৎ করে অঞ্জু রামাইয়া কোথায় চলে গেছে। অঞ্জুর যে মেয়ে নির্মলা 1 মাস ধরে চেষ্টা করছে মাকে কল করার, মা কিন্তু কল রিসিভ করছে না। মায়ের ফোনের সুইচ অফ। সে চিন্তায় পড়ে। সে যে বাড়িতে কাজ করত তাদের কাছ থেকে ছুটি নিয়ে সমস্যার কথা জানিয়ে নিজের বাড়িতে এসেছিল। এসে বোনকে দেখেছিল, বোনকে জানতে চেয়েছিল মায়ের কি খবর, কেন কল রিসিভ করছে না। বোন খুব কান্নাকাটি করে। কান্নাকাটি করার পরে দিদিকে বলে যে কিছুদিন ধরে লক্ষ্য করছিলাম মায়ের কোনো বয়ফ্রেন্ড আছে, মা বেশিরভাগ সময় তার সাথে ঘোরাফেরা করে, আমার দিকে একদম লক্ষ্য রাখতো না, কিন্তু আমি কখনো এই কথা তোমাকে জানাইনি। হঠাৎ করেই মা নিজের সেই বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে, নিজের ফোনটা সুইচ অফ করে দিয়েছে। এবার ওই যে 2 মেয়ের মা অঞ্জু রামাইয়া, সে একটা স্থানীয় চিটফান্ড কোম্পানিতে প্রত্যেক মাসে টাকা জমা দিত। তার পাওনা টাকা 80,000 পাওয়ার কথা, কিন্তু অঞ্জু যেহেতু নেই, অঞ্জুর মেয়েরা সেই চিটফান্ড কোম্পানিতে গিয়ে দেখা করেছিল। দেখা করে তাদেরকে জানিয়েছিল যে আমাদের মায়ের টাকা জমা করা আমরা নিতে চাই। কোম্পানি থেকে তাদেরকে জানানো হয় যে টাকাটা তোমাদের মায়ের, অঞ্জুর, আমরা তাকেই টাকাটা দিতে পারবো, তোমাদেরকে নয়। তারা দুজনে বলে যে মা নিখোঁজ হয়েছে, 5 মাস হয়ে গেল, মায়ের কোনো খবর নেই, টাকাটা আমাদেরকে দিতেই হবে, আমাদের খুব দরকার। তখন অফিস থেকে জানানো হয় যে তোমরা পুলিশ স্টেশনে গিয়ে মায়ের নিখোঁজ হওয়ার একটা কমপ্লেন করো, কমপ্লেনের একটা কপি এনে আমাদেরকে দাও, তাহলে আমরা সেই টাকাটা কিভাবে তোমরা পেতে পারো সেই ব্যবস্থা করব। এবার 2 মেয়ে পুলিশ স্টেশনে গিয়ে অঞ্জুর নিখোঁজ হওয়ার 5 মাস পরে পুলিশ কমপ্লেন করে চলে এসেছিল। পুলিশ কিন্তু পুলিশের মতোই, যেমন পুলিশ করে থাকে, খোঁজাখুঁজির চেষ্টা করছিল অঞ্জুকে, খুব বেশি গুরুত্ব দিয়ে নয়। চিটফান্ড কোম্পানি থেকে পুলিশের সাথে যোগাযোগ করা হয়েছিল। হঠাৎ করে একদিন রোড পুলিশ যেমন দাঁড়িয়ে থাকে, কোনো গাড়ি গেলে হেলমেট না থাকলে বা গাড়ির কাগজপত্র ঠিকঠাক না থাকলে কেস দেয়, ঠিক তেমনভাবেই একটা স্কুটি নিয়ে মন্টি কুমার সিং রাস্তা দিয়ে যাচ্ছে। হঠাৎ করে পুলিশ তাকে আটকায়। পুলিশ আটকালে মন্টি ঘাবড়ে যায়। পুলিশ কিন্তু তাকে আটকে জানতে চাইছিল যে তুমি হেলমেট পরোনি কেন। মন্টি কিন্তু একদম থতমত খেয়ে যায়, ঠিকঠাক উত্তর দিতে পারছিল না পুলিশের কথার। পুলিশ একটু অবাক হয়েছিল। পুলিশ মন্টিকে জানতে চায় যে গাড়ির কাগজপত্র দেখাও। মন্টি তখন বলেছিল এটা তার শাশুড়ির স্কুটি, সে নিয়ে বেরিয়েছে, শাশুড়ির নামেই কাগজপত্র রয়েছে। সে এতটা ভয় পাচ্ছিল পুলিশকে দেখে, পুলিশের সন্দেহ হয়েছিল। পুলিশ এবার ওই যে স্কুটির নম্বর সেটা থেকে বের করেছিল গাড়িটা কার নামে রয়েছে। পুলিশ জানতে পারে যে ডি অঞ্জু রামাইয়ার নামে ওই স্কুটিটা। ডি অঞ্জু রামাইয়া হারিয়ে গেছে, এই সমস্ত ব্যাপারগুলো যেন একসাথে পুলিশকে একটু সন্দেহ করাচ্ছিল। পুলিশ এবার মন্টিকে অ্যারেস্ট করে।
অ্যারেস্ট করার পর শুরু হয়েছিল জিজ্ঞাসাবাদে পুলিশ পুরো ব্যাপারটা জানতে পেরেছিল। মন্টি আর মন্টির 17 বছর বয়সী গার্লফ্রেন্ড দুজনে মিলে অঞ্জুকে মাটির তলায় পুঁতে রেখেছিল, তার উপরে বেড পেতে, তাতে তারা প্রত্যেক দিন ঘুমায়, সেই ঘরে ঘর সংসার করে। এই ব্যাপারটা হয়তো যদি চিটফান্ড না করা থাকতো অঞ্জুর, তাহলে অঞ্জু কোথায় হারিয়ে গেছে কেউ সন্দেহ করতো না, কেউ অঞ্জুকে খোঁজার চেষ্টাও করতো না। কিন্তু কথায় আছে না, অপরাধ করলে কোনো না কোনোভাবে সেটা সবার সামনে আসবেই। ঠিক সেইভাবে অঞ্জুর এই হত্যা রহস্যটাও সবার সামনে এসেছিল। বর্তমানে নাবালিকা স্বাতী নিজের ছোট্ট সন্তানকে নিয়ে সংশোধনাগারে রয়েছে। স্বাতীর হাজব্যান্ড বা লিভ ইন পার্টনার সে জেলে রয়েছে। হয়তো সারাটা জীবন তাকে এইভাবে জেলেই থেকে যেতে হবে। এই যে দুটো ঘটনা পরপর শোনালাম, দুজন সন্তানের ঘটনা, শোনার পরে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।